পড়ছেন, কোনো না কোনো কোর্স করছেন আর কি, ঠিক আছে? তো তাদের জন্য হচ্ছে আমাদের রেগুলার যে ফি আছে, অর্থাৎ হচ্ছে সেখান থেকে তারও অর্ধেকে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন ফি আর কি। ধরেন যে আমাদের এমনি কোর্স ফি হচ্ছে 4,000 হলে আমরা মাঝে মাঝে ডিসকাউন্ট দিই 1999, আর যারা আমার পুরাতন আছে তাদের হচ্ছে খালি 999। হ্যাঁ, অর্থাৎ 999 টাকায় আপনি মানে যারা আমার পুরাতন স্টুডেন্ট আছেন, নতুনরা আবার সেকেন্ড টাইম পাবেন যখন আপনি পুনরায় আবার কোনো কোর্সে অ্যাড হবেন আর কি। হ্যাঁ, এই আচ্ছা, তাহলে আমরা শুরু করি আর কি। ব্যাংকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমন পড়ে, হ্যাঁ, কমন পড়ে, নিয়ম কমন পড়ে, ব্যাংকে আসছে, তার মানে কি রিপিট হয়। কত নাম্বার? হুবহু তো কমন পড়েই, আবার অনেক সময় সংখ্যাটা চেঞ্জ করে দেয়, নিয়ম সেম, শুধু সংখ্যাটা পরিবর্তন করে দেয়। দেখবেন একটা অঙ্কের পিছিয়ে এরকম মানে 4-5টা সাল লেখা থাকে, যে অঙ্কটা ওই সালে ওই ব্যাংকে আসছে, তার মানে কি রিপিট হয়। ওকে, তাহলে এখন আমরা কিছু রিটেন ম্যাথ দেখাই। হ্যাঁ, রিটেন ম্যাথ করবো আজকে আমরা। আচ্ছা, প্রথমে আমরা একটা ম্যাথ দিতেছি, একদম মানে প্রথমে সহজ একটা ম্যাথ দিয়ে শুরু করি আর কি। রিসলভ ইনটু ফ্যাক্টরস, এটা হচ্ছে ব্যাংক রিটেন একটা ম্যাথ, ব্যাংক রিটেন। হ্যাঁ, এবং বলে রাখি এগুলা 10 নাম্বার থেকে, মার্কস কত? 10। কত নাম্বার? 10। সরি, এটা 5 ছিল, সম্ভবত 5 ছিল, ছোট ছোট গুলা 5 10, আর বড় গুলা একটাই 10, এটা সম্ভবত 5 নম্বর ছিল। রিজলভ ইনটু ফ্যাক্টরস, RESOLV, রিজলভ ইনটু ফ্যাক্টরস, ফ্যাক্টরস মানে উৎপাদকে বিশ্লেষণ করুন। বাংলা হচ্ছে কি? রিজলভ ইনটু ফ্যাক্টরস। ফ্যাক্টর মানে উৎপাদক, আমরা বাংলা উৎপাদক অঙ্ক বলি না, ফ্যাক্টরস কি উৎপাদক? দেখেন এটা কোন ক্লাসের অঙ্ক বলেন তো? a স্কয়ার প্লাস 1y স্কয়ার প্লাস 2 মাইনাস 2a মাইনাস 2/a। আচ্ছা, 2/a। আচ্ছা, এখন এই কোশ্চেনটা আমি আমার এখানে যে বই আছে এই বইতে মোটামুটি আধা পৃষ্ঠার মতো সলভ। তো আমি একটু আপনাদের এখানে বোঝা যায় কিনা জানেন, এখানে আমি একটা ক্রস দিয়ে রাখছি আর কি, এটা সলভের উপরে। মানে এই অঙ্কটা এত জটিল ভাবে সলভ করার কিছু নাই। হ্যাঁ, এই অঙ্কটা করবেন একদম সর্বোচ্চ কত ইয়া হবে, আড়াই লাইনে অঙ্ক শেষ। বাট এই বইয়ালা কে লেখছে আমি জানি না, মানে মোটামুটি আধা পৃষ্ঠা হবে প্রিন্টেড, আর আপনি লিখলে তো আরো বড় হবে। আচ্ছা, তো এই অঙ্কটা যখন আমরা করতে যাব, দেখেন এই অঙ্কটা আমি চেষ্টা করবো সব থেকে সহজ উপায়ে করার। আমরা এখান থেকে এই অংশটাকে একটা সূত্রে নেওয়ার চেষ্টা করব, তবে এখানে আবার এই যে দেখেন এই দুইটা একটু পরে আছে, সমস্যা নেই। দেখেন এটাকে লেখা যায় এইভাবে, দেখেন a স্কয়ার কে এভাবে আমরা চাইলে লিখতে পারি। হ্যাঁ, a স্কয়ার, রাইট? আচ্ছা, প্লাস এই যে 2টা এখানে আনলাম, একটু আগে লিখলাম, এটাতে এখানে লিখবো। হ্যাঁ, মানে এরকম যে 1/a স্কয়ার প্লাস 2 আছে না, এই 2টা এখানে, আর এটার একই কথা, ঠিক আছে? আচ্ছা, সূত্রের জন্য আমরা 2টাকে আগে নিয়ে আসলাম, তাহলে a স্কয়ার প্লাস 2, এটাকে আমরা a ধরছি না, এই যে a, আর এই 1/a স্কয়ার আছে না, এই যে 1/a প্লাস 1/a হোল স্কয়ার। দেখেন তো আগের লাইনটা ঠিক আছে কিনা, দেখেন a স্কয়ার, এই যে a স্কয়ার, ওকে। এই a আর এই a কাটে গেলে থাকবে কত? 2, এই যে 2, ঠিক আছে। 1/a স্কয়ার, স্কয়ার উঠাই দিলে 1/a স্কয়ার, দেখেন এইটা এখানে, আর এই 2 এখানে, তার মানে কি আগের লাইনটা সেম আছে। হ্যাঁ, আমি শুধু এটা একটু চেহারা পরিবর্তন করছি, একটু লিপস্টিক মাখছি। হ্যাঁ, রাজধানী কি মাস্কারা টাস্কারা পরাই দিছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে দেখেন জাস্ট হচ্ছে আমি এই যে 2 ছিল, হ্যাঁ, এই যে 2 ছিল। আচ্ছা আচ্ছা, যাদের বুঝতে সমস্যা তাদের আরেকটু ক্লিয়ার করে দেখাই। দেখেন এই যে এইটা আমি এখানে, দেখেন এটাকে এভাবে লেখা যায়, চাইলে লেখা যায়, এটাকে এখানে লিখে তারপরে এই 2টাকে মাঝখানে লিখলাম 2, এটাকে এখানে লিখলাম 1/a কে এভাবে চাইলে দেওয়া যায়। দেখেন a স্কয়ার প্লাস, আর এই 2টা এখানে লিখলাম, আর এটা লিখলাম এইখানে। তাহলে এখন দেখেন a স্কয়ার প্লাস 2a
বি ধরছি কাকে, 1/a কে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস এই দেখেন b স্কয়ার, একটা সূত্র করে x, ঠিক আছে। আচ্ছা, আর এই অংশটায় দেখেন, এই যে এখানে যে অংশ আছে, এখানে কোনো সূত্র পড়ে নাই, কিন্তু এখানে একটা কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়? এখানে একটা 2 আছে, এইখানে একটা 2 আছে, তাইলে আমরা এই মাইনাস চিহ্নটা দিলাম, এই হচ্ছে মাইনাস চিহ্ন। ক্লিয়ার? এখানে একটা 2, এখানে একটা 2, আমরা এই দুইটার মধ্যে একটা 2 কমন নেব, তাহলে একটা 2 কমন নিলাম। 2 কমন গেলে এখান থেকে যদি 2 চলে যায়, থাকবে কে? a। আর এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এই উপরের দুইটা তো আমি নিয়ে নিছি, তাহলে থাকবে কত? শুধু 1 থাকবে, 1/a। 1/a, তাহলে অঙ্ক কিন্তু মোটামুটি শেষ, পরের লাইনে অঙ্ক শেষ। লিখলাম? আচ্ছা, তাহলে এবার দেখেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস 6 এর ম্যাথ। তাহলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখবো? যে a প্লাস b ধরছি কাকে? 1/a কে b ধরছি, 1/a কে b ধরছি, a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত সূত্র। আচ্ছা, মাইনাস এখানে কি আছে? 2 ইনটু a প্লাস 1/a। অঙ্ক আরো সংক্ষেপে করা যায়, আপনাদের বোঝানোর জন্য আমি 1 লাইন বেশি করছি। এখন দেখেন, এই যে এখানে আছে a প্লাস 1/a হোল স্কয়ার, হোল স্কয়ার মানে কি? দুইটা। স্কয়ার মানে কি? দুইটা। যেমন p স্কয়ার মানে কি? দুইটা p, তাহলে a দুইটা আছে, ওকে। তাহলে দেখেন, তাহলে এখানে আছে দুইটা a প্লাস 1/a, আর এখানে আছে একটা a প্লাস 1/a। তাহলে a প্লাস 1/a এখানেও আছে, আবার বিয়োগ চিহ্নের, ওকে, কমন নেই। তাহলে এখানে দুইটা a প্লাস 1/a আছে, আমি একটা a প্লাস 1/a কমন নিলাম। তাহলে যেহেতু দুইটা ছিল, একটা চলে গেছে, আর একটা থাকবে। তাহলে কি থাকবে? a প্লাস 1/a। যেহেতু দুইটা ছিল, আমি একটা কমন নিয়েছি, তাহলে আরেকটা থাকবে, ওকে। এখানে কি থাকবে? একটা বিয়োগ চিহ্ন থাকবে। আর এটারে তো আমি পুরোটাই কমন নিয়ে নিছি, এই যে এখানে কমন নিছি, এটা যদি চলে যায়, এটা যদি আমি কমন নিয়ে নিছি, থাকবে কে? 2। এটাই উত্তর, এটাই উত্তর, ঠিক আছে। একটু তুলে নেবেন, হ্যাঁ। ক্লিয়ার? আচ্ছা, দারুণ। আপনি এত অঙ্ক পারেন কিভাবে? আমি আপনাদের বলছিলাম না, আপনার কোন বন্ধু যদি অঙ্ক ভালো পারে, তাহলে বুঝবেন যে ওই বন্ধু কোন এক সময় অঙ্ক অনেক বেশি পারে, হ্যাঁ, ঠিক আছে। আবার কোন এক বান্ধবী ইংরেজি ভালো পারে, বুঝবেন ইংরেজি সে একসময় অনেক বেশি পারছে, পড়ছে দেখে পারছে। আপনি প্র্যাকটিস করেন, আপনিও পারবেন। এই অঙ্কটা বইতে এত জটিল করে সলভ দিছে, কি বলবো। আমি আপনাদের বোঝানোর জন্য 1 লাইন বেশি করছি, এটা আরো 1 লাইন সংক্ষেপ করা যায়। আচ্ছা, এইবার দেখেন আরেকটা অঙ্ক দিই আপনাদেরকে। এই অঙ্কটাও বইতে খুব জটিল ভাবে করা, হ্যাঁ। আমার কাছে আপনি আসবেন এই কারণেই, জটিলকে সহজ করার জন্য, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জটিল অঙ্কের সহজ সমাধান দিই, দেখেন। মুখোমুখি অঙ্ক করা যায়, এটা রিটেন, এটা 10 নম্বর। কয় নম্বর? আগে বলে দিই, হ্যাঁ। এটা হচ্ছে সিনিয়র অফিসারের রিটেন, এটা নম্বর ছিল 10। আগে 7টা ম্যাথ আসতো, 7 10 70, 200-র মধ্যে 7টাই হচ্ছে ম্যাথ, 7 10 70। মোটামুটি যার 5টা ম্যাথ হইতো, তার চাকরি মোটামুটি হয়ে যেত। আর যার 7টা ম্যাথ, হে প্রথম মেরিট লিস্টে ফার্স্ট চয়েস। 200-র মধ্যে 70 যদি ম্যাথ থাকে, হ্যাঁ, যার 7টা ম্যাথ 200-র মধ্যে অলরেডি 70 পাইয়া বসে আছে, বাকি থাকে কত? 130।
130-এর মধ্যে যদি সে 50%ও পায় তাহলে কত 65 সরি 65 তাহলে ম্যাথে 7টা ম্যাথ হইতো তাহলে 70 আর 65 কত 70 70 140 135 120 পাইলে প্রথম রেজিস্টে চাকরি হয় আর যা 7টা ম্যাথ তার মানে সে 135 30 পায় বুঝা গেছে চাকরি হইয়া বেশি হয়ে যেত নম্বর তো যেহেতু আর্টস মানে সরকারি ফ্যাকাল্টি গুলো আবার আসতেছে আপনি ধরে রাখতে পারেন আবার এই সিস্টেম চালু হতে পারে আচ্ছা এবার একটা কোশ্চেন দেখেন লেন্থ অফ ইচ ইকুয়াল সাইড লেন্থ অফ ইচ এটা 10 নম্বর ছিল এক ম্যাথে 10 নম্বর ইচ ইকুয়াল সাইড of an isoscale isoscale triangle প্রশ্নটা তুলেন এটা আগেটা তো যে কয় লাইন হয়েছিল এটা আরো ছোট হ্যাঁ এটা হবে ধরেন 1 লাইন 2 লাইন এই এর মধ্যে অঙ্ক শেষ হয়ে যাবে ছোট প্রশ্ন থেকে মনে হইতেছে কি নাকি হ্যাঁ আচ্ছা triangle isoscale triangle is 10 centimeter and the included angle between those two sides in between এটা এত মজার একটা অঙ্ক আমার খুব পছন্দের অঙ্ক আমার ওই অঙ্ক করতে খুব ভালো লাগে যে অঙ্কগুলো অনেক জটিল সমাধান থাকে বইতে বা গাইডে ওই অঙ্কটা যখন আমি আপনাদেরকে চুটকি মেরে করাই দিই ওইটা আপনারা যখন অবাক হয়ে যান এই অঙ্ক কেমন এত সহজ হয় তখন আমার খুব মজা লাগে আচ্ছা আচ্ছা between those two sides is 45 degree find the area of the triangle TRANGLE triangle আই অঙ্কটা বুঝেন এখানে প্রশ্ন কি বলা আছে দেখেন length দৈর্ঘ্য of each equal side of an isoscale triangle মানে সমদ্বিবাহু এখন আমি বাংলা বুঝাই একটা সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুইটা ঠ্যাং সমান 3 নম্বরটা অসমান তাহলে এটা একটা সমদ্বিবাহু কারণ এই বাহুটা সমান তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি আমি লেন্থ অফ ইচ প্রত্যেক ইকুয়াল সাইড অফ অ্যান আইসোস্কেল ট্রায়াঙ্গেল ইজ 10 সেন্টিমিটার বলছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের এই যে সমান সমান যে দুইটা বাহু আছে এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার মানে এটাও 10 এটাও 10 এটা বলা আছে প্রশ্নের প্রথম অংশে এরপর বলছে and the included angle between those two sides এবং এই দুইটা বাহুর যে মধ্যবর্তী কোণ যে অন্তর্ভুক্ত কোণ আছে সেই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি এটা হচ্ছে কত 45 ডিগ্রি এই তথ্যগুলা এই প্রশ্নের মধ্যে বলা আছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল তখন বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত আচ্ছা বইতে চিত্র মিত্র আইকা হ্যাঁ যেখানে সমাধানটা আছে আর কি দেখলাম যে সেই অবস্থা আর কি সেই মানে আয়োজন আর কি এটা সলভ করার জন্য আমি আপনাকে একটা তুলি মেরা সলভ করে দিচ্ছি দেখেন জাস্ট আমার কথাটা শুনবেন একটা ত্রিভুজের ধরেন এটা একটা ত্রিভুজ একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য ধরেন একটা বাহু লিখলাম এ বাহু এটা ধরেন বি বাহু একটা ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে যে কোনো দুইটা বাহু এবং সেই দুইটা বাহুর মধ্যে যদি মানে অন্তর্ভুক্ত কোণের মানটা দেওয়া থাকে কি থাকবে একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকবে আর তাদের মাঝখানের যে কোণ এই কোণের মান যদি দেওয়া থাকে তাহলে এই ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ বি sin θ
এ বি সাইন থিটা। ক্লিয়ার? কি কি থাকা লাগবে? দুইটা বাহু থাকা লাগবে, তাদের মধ্যবর্তী কোণ থাকা লাগবে। যদি থাকে তাহলে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবেন এ বি সাইন থিটা দিয়ে। এর থেকে আর সহজ সূত্র, এর থেকে আর সহজ সূত্র নাই। এবার দেখেন তাহলে এটা কত হবে, একটু নাম দিতে পারেন, চাইলে নাম দিলেও দিতে পারেন, না দিলে নাই। হ্যাঁ, তাহলে এই দেখেন এ বি। আচ্ছা, এইখানে দেখেন এটা যেহেতু সম দ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটার দুইটা বাহুই কি সেম, এটার দুইটা বাহুই কি সেম, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? সূত্র কি জানি, দেখেন সূত্র হচ্ছে এ বি সাইন থিটা। আচ্ছা, এ বি কি, যদি দুইটা বাহু অসমান হয়, কিন্তু এই দুইটা বাহু আল্লাহর হস্তে আপনার অঙ্ক আরো সহজ করে দিচ্ছে, দুইটা বাহুই সমান। হ্যাঁ, অর্থাৎ এইটাও এ, এইটাও এ, অর্থাৎ দুইটার মানই সমান, আপনার অঙ্ক ক্যালকুলেশন আরো ইজি। তাহলে এর জায়গায় বসাবেন 10, আবার যেখানে বি, যেহেতু দুইটাই সেম, তাহলে বি এর জায়গাও বসাবেন 10। সাইন থিটা, দুইটার মাঝখানের কোণ কত? 45, তাহলে লেখেন সাইন 45 ডিগ্রি। এর থেকে আর অঙ্ক কেমনে সহজ হয় আমার জানা নাই। ঠিক আছে, তাহলে 10 100 কিন্তু সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান কত কে পারে? সাইন 45 ডিগ্রির মান কে পারে? বলেন, সাইন 45 ডিগ্রির মান কত? আচ্ছা, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/√2। ঠিক আছে, আচ্ছা, আপনি চাইলে উত্তর এইখানে শেষ করে দিতে পারেন, কিন্তু 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 হচ্ছে এই √2, √2, √3, √5 এই সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। কি সংখ্যা বলা হয়? অমূলদ সংখ্যা। তো ম্যাথমেটিক্সের একটা নিয়ম মেনে চলা হয় যে নিচে অমূলদ সংখ্যাটা রাখা হয় না সাধারণত, অর্থাৎ এটা কি নিচে চলে আসছে না, 100 নিচে কত? √2, তাহলে নিচে অমূলদ সংখ্যা সচরাচর রাখা হয় না। তাহলে আমাদের উত্তর চাইলে এখানে লিখে দিতে পারতাম, কিন্তু নিচে একটা √2 চলে আসে, তখন এখন কি করবেন? এখন দেখেন অঙ্ক কিন্তু শেষ, অঙ্ক কিন্তু শেষ। এখন জাস্ট আমরা এটাকে একটু মডিফাই করে দেবো, একটু মেকআপ করে দেবো। কি মেকআপ করবো? হ্যাঁ, এখন এই √2 কে যদি আমি কাটতে চাই, এখানে একটা √2 আছে, তাহলে উপরে আসে কত? 100, রাইট? ওকে, এখন এই √2 কে যদি আমি √2 উঠাইতে চাই, তাহলে উপরে একটা √2 দেই, নিচে একটা √2 দিয়ে গুণ করি। এই যে দেখেন এক্সট্রা, উপরে একটা দিছি, নিচে একটা দিছি। হ্যাঁ, এখন কি লাভ হয়েছে কি তাতে? এই √2 আর এই √2 মিলা একটা 2 হয়। এটা তো আপনারা জানেন যে যে কোনো দুইটা রুট গুণ করলে ওই সংখ্যাটা হয়। আর উপরে হবে কত? 100√2। কত? 100√2। এখন এই যে ফ্রেশ একটা 2, ফ্রেশ একটা 100 কাটলে হবে কত? 50। তাহলে উত্তরটা হবে কত? 50√2। তাহলে এই এতটুকু কাজ আমি এই মেকআপ কেন করলাম? কারণ নিচে যাতে √2টা না থাকে, অমূলদ সংখ্যা নিচে না থাকে, এই জন্য হচ্ছে এতটুকু করলাম। নাইলে অঙ্ক আমি চাইলে এখানে উত্তর লেখা দিতে পারতাম, যদি ক্যালকুলেটর ইউজ করার সুযোগ থাকতো। তাহলে আমি 100/√2 ভাগ করে যা আসে তাই উত্তর, কিন্তু আপনি তো ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। সো এই যে এই দুইটা লাইন আমার অতিরিক্ত করা লাগলো নিচে √2টা বাদ দেওয়ার জন্য। তাহলে উত্তর হচ্ছে 50√2। এটা নম্বর কত জানেন? 10। এটা নম্বর 10। এই সরি 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 এই এই এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। আচ্ছা, আমার একটা ভুল হয়েছে, সরি। এখানে এখানে একটা হাফ আছে, সরি। এই একটু একটু কারেকশন করেন, একটু কারেকশন করেন। এই এটা সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। একটু কারেকশন করেন ভাই, আমার এই হাফ লিখতে ভুলে গেছি।
একটু এই জন্য উত্তর মিলতেছে না, এখানে হবে হাফ, একটা হাফ আছে সবার আগে, হ্যাঁ একটা হাফ আছে, সরি সরি সরি, হ্যাঁ একটা হাফ আছে, উত্তর হচ্ছে 25√2, হ্যাঁ একটা হাফ আছে, হাফ, একটা হাফ আছে, হ্যাঁ তাহলে হচ্ছে হাফ দিয়ে কাটলে হচ্ছে হাফ ইন্টু, সরি হ্যাঁ আমার হাফের ইয়াটা ভুলে গেছি আমি একটু। এবার দেখেন জাস্ট হচ্ছে এই এটাতে কাটলে হবে কত 50 না, আমাদের আপনাদের উত্তর আমি 50 লিখে দিছি, কিন্তু এখানে আরেকটা ইয়ে থাকবে, এটা কাটলে হবে 25, সূত্রই ভুল লিখছিলাম 25√2, সরি হ্যাঁ এটা একটু এডিট করেন ভাইয়েরা, এই যে এটা আমি হাফ লিখতে ভুলে গেছিলাম, অনেকদিন পরে অঙ্ক করছি তো মনে হয়। বয়স হয়েছে না, বয়সের তো একটা বিষয় থাকে, হ্যাঁ এইটা একটু এখানে হাফ লিখে নেন, হাফ এবি সাইন থিটা, হাফ এবি সাইন থিটা, একটু কারেকশন করে নেন ভাই। রিটেন ম্যাথ এমন ভাবে করলে হবে কি, আর হবে না মানে তাহলে আমি আপনাকে কেন করে দিলাম, কি বলেন ভাই, না হলে কি আপনারা আমি এমন করাই দিচ্ছি নাকি, হ্যাঁ না হলে কেন করাই দিচ্ছি এইভাবে, এই যে উত্তর এটাই ফুল 10 নম্বর, হ্যাঁ একজন বলছে মনে হয় সারাদিন আপনার কাছে ম্যাথ করি, আচ্ছা যাক সারাদিন করতে হবে না, আমি যেগুলো ট্রেনিং দিয়ে দিই এগুলা বাসায় প্র্যাকটিস করবেন তাইলে হবে, একটু তুলবেন, হ্যাঁ ওকে। এবার আরেকটা অঙ্ক দেখেন, এটাও রিটেনের ম্যাথ, অঙ্ক বুঝতেছেন, আপনি খালি আপনার বইতে এই অঙ্কগুলো সলভ করতে দেখবেন, হ্যাঁ দেখবেন যে কি করছে অঙ্করে তছনছ করে ফেলছে, মানে উল্টাপাল্টা করে আর কি। আচ্ছা এটা হচ্ছে ইকুয়েশন থেকে আসছে, এটাও রিটেন, হ্যাঁ দেখেন এটাও নাম্বার 10 ছিল। আচ্ছা প্রাইস অফ 3 টেবিলস, প্রাইস of 3 tables, price of 3 tables, tables, 3 tables and 5 chairs, 5 chairs is টাকা 2000। এখানে বলছে 3টা টেবিল আর 5টা চেয়ারের দাম 2000 টাকা। আচ্ছা আবার again 5 tables and 7 chairs, 7 chairs is টাকা 3200। বলছে 3টা টেবিল আর 5টা চেয়ার 2000 আর 5টা টেবিল 7টা চেয়ার 3200। এখন বলছে what is the price of one table and one chair, what is the price of one table and one chair, what is the price of one table and হচ্ছে কত one chair, what is the price of one table and one chair, একটা টেবিল এবং বা একটা ইসের দাম কত। আচ্ছা এই অঙ্কটাও খুব মানে সহজ ভাবে করা যায়, জটিল ভাবে করা যায়, হ্যাঁ আমি চেষ্টা করব আপনাকে সহজ ভাবে করাই দিতে। দেখেন সিম্পল চিন্তা করবেন, কোনো জটিলতা নেই। দেখেন 3টা টেবিল 3T মানে টেবিল, 5টা চেয়ার 5T
এই দুইটা এগুলোর দাম কত? 2000। ঠিক আছে, আবার 5টা টেবিল 5t যোগ 7 চেয়ার ইকুয়াল 3200। এই তথ্যগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন আপনাকে বের করতে হবে একটা টেবিলের দাম কত আর একটা চেয়ারের দাম কত। একটা টেবিলের দাম কত, একটা চেয়ারের দাম কত। তাহলে খেয়াল করেন, আমাদের যে কোনো হয় টি কে বাদ দিতে হবে বা 5 চেয়ার, সরি, আমাদের হয় টি কে বাদ দিতে হবে বা সি কে বাদ দিতে হবে, যে কোনো একটাকে কাটতে হবে। এখন যদি সমান না হয় তাহলে কাটাকাটি করা যাবে না। তাহলে আপনি এক কাজ করেন, এখানে আছে 3টি, এখানে আছে 5টি, তাহলে আমরা যদি এই সমীকরণকে 5 দিয়ে গুণ করি, তাহলে 5 দিয়ে গুণ করলে 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 3 5 15টি। ক্লিয়ার? আর এই সমীকরণকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 5 15টি। তাহলে এখানেও 15টি হবে, এখানেও 15টি হবে। হয় টি টি সমান করবেন অথবা সি সি সমান করবেন। হয় টি সমান বা সি সমান, যে কোনো একটা সমান করে বিয়োগ করবেন। তাহলে হয় সি কাটা যাবে নাহলে টি কাটা যাবে। তাহলে আমরা টিটাকে সমান করি। তাহলে টিটাকে কি দিয়ে সমান করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, খেয়াল করেন। আর এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে কত দিয়া? 5 দিয়া। আর এটাকে গুণ করতে হবে কত দিয়ে? 3 দিয়া। কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। আমি একটু পাশে লিখে রাখলাম মনে রাখার জন্য। খেয়াল করেন, এই যে 1 নং ইন্টু 5, 1 নংকে 5 দিয়া গুণ করবেন, করেন। আর বিয়োগ করবেন, বিয়োগ 2 নংকে 3 দিয়ে গুণ করে। এই ঠিক আছে, এই যে আমি লিখছি, আমি 1 নংকে 5 দ্বারা গুণ করব, তারপর বিয়োগ করব 2 নংকে 3 দ্বারা গুণ করতে হয়। তাহলে 1 নংকে আমি 5 দ্বারা গুণ করি, তাহলে 5 দিয়া টি কে গুণ করলে 3 টি কে গুণ করলে কত হবে? 15টি প্লাস 5 দিয়া এটা গুণ করলে কত হবে? 25c। ওকে, আবার 5 দিয়া এখানে গুণ করলে কত হবে? 2000 ইন্টু 5 লিখে রাখলাম, সমস্যা নেই। এবার এই 2 নং সমীকরণকে গুণ করব 3 দিয়া। 3 দিয়ে গুণ করেন, তাহলে 3 5 15টি প্লাস টি আর প্লাস আমি একরকম লিখে ফেলতেছি 15টি, এই হচ্ছে যোগ চিহ্ন। 3 দিয়া আপনি 7 থেকে গুণ করলে 3 7 21c। 3 দিয়া 3200 কে গুণ। ওকে, এরপর কি বলছে? বিয়োগ। বিয়োগ করলে কি হয়? চিহ্নগুলা পরিবর্তন হয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন -15টি প্লাস 15টি এই সাথে চলে গেল। তাহলে টি নাই এখন আর অঙ্কের মধ্যে, শুধু সি থাকবে। এখানে 25টা সি, এখানে আছে 21c। 25 থেকে 21 গেলে 4c। এখানে কত হবে? 10,000। এখানে হবে 32 দ্বিগুণে 64, 64 দ্বিগুণে 128। এই কি করলাম? এটা ছোট হয়ে গেল। আচ্ছা, 5 দ্বিগুণে 10। আচ্ছা আচ্ছা, ও 32 ইন্টু 3। আচ্ছা, দেখি কত আসে। দুইটা শূন্য বসাই দিলাম। 3 দ্বিগুণে 6, 3 তিরিক্ষা 9, ও 96,000। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, তাহলে এখানে কত থাকবে? 10,000 থেকে যদি 9,600 বাদ দেয় থাকবে কত? 400। আর এই যে একটা 4 আছে না, এই যে 4 করছি না, এবার 4 দিয়ে যদি এটা কাটেন কত হবে? 100। তাহলে সি এর মান 100। তাহলে চেয়ারের দাম 100। হ্যাঁ, আচ্ছা। এখন এই সি এর মান যে কোনো একটা বসায় দেন। আচ্ছা, ধরেন এটাকে আমরা একটা সমীকরণ দিলাম। ও, এটা 1 নং, এটা হচ্ছে 2 নং। এখন সি এর মানটা আমরা একটাই বসাবো। অতএব 1 নং হতে পাই কি? পাই 3t প্লাস 5c। সি এর মান 100, তাহলে 5 ইন্টু 100 2000। তাহলে কত হবে? 3t। এখানে হবে 2000 বিয়োগ
5 অক্ষে কত হবে? 5 100 দ্বারা গুণ করলে 500। তাহলে 3t 2000 থেকে 500 গেলে 1500। এবার 3 দিয়ে যদি কাটেন, 3 হচ্ছে 500, টি এর মান 500। তার মানে একটা চেয়ারের দাম 100 টাকা আর টেবিলের দাম 500 টাকা। উত্তর হচ্ছে, যেহেতু রিটেন ম্যাথ, উত্তর লিখতে হবে চেয়ার 100 টাকা, টেবিল 500 টাকা। ঠিক আছে? একটা চেয়ার, ও আচ্ছা, এখানে একটা 1 লিখে দেন। হ্যাঁ, উত্তরে দেখবেন 1 চেয়ার এত টাকা, 1 টেবিল এত টাকা। একটা চেয়ার বলে দিলাম। হ্যাঁ, উত্তর হচ্ছে কি 1 চেয়ার 100 টাকা, 1 টেবিল 500 টাকা। 9600 হবে। ঠিক আছে। আচ্ছা, আবার একটু মনে করাই দিই, সেটা হচ্ছে যে আপনারা শেয়ার করে না রাখলে এই ক্লাস কিন্তু আর পাবেন না। হ্যাঁ, খুঁজে পাবেন না, আর এত সহজে আপনাদেরকে অঙ্ক শিখাবে না, আপনি নিশ্চিত থাকেন। ঠিক আছে? কারণ আপনারা অনেক ট্যাট না খেন, কারণ অনলাইনে বহুত ক্লাস করেন আপনারা। হ্যাঁ, অনেক স্যারের ক্লাস করেন, তো অবশ্যই বুঝতে পারছেন যে ডিফারেন্স এই জায়গার এই জায়গার। সো আপনি অনেক জায়গায় সমাধান পাবেন, কিন্তু এত স্মুথলি আপনাকে শেখাবে না, দেখবেন পেঁচায় কুচে উল্টা পাল্টা করে যাচ্ছে। সো আপনি শেয়ার করে রাখলে আবার পরে এটা খুঁজে পাবেন, নাহলে এটা পাবেন না। একশো টাকায় এখন আর চেয়ার পাওয়া যায় না। 100 টাকায় আর চেয়ার কই পাবেন ভাই? 100 টাকার দিন শেষ। ঠিক আছে? ব্যাংক কোর্সটা কমপ্লিট করলে আইবিএ কতটুকু কমপ্লিট হবে? আচ্ছা, ব্যাংকের আইবিএর কোশ্চেনটা আর ব্যাংকের কোশ্চেন প্যাটার্ন একরকম। আপনি আইবিএর কোশ্চেন সলভ করতে গেলে দেখবেন সবই এই ম্যাথ। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ব্যাংকের কোশ্চেন আইবিএ করে। ঠিক আছে? সো হচ্ছে মোট কথা হচ্ছে, আপনি আইবিএ পড়েন আর বিবিএ পড়েন আর ব্যাংক পড়েন আর যাই করেন, অঙ্ক অঙ্কই। হ্যাঁ, অঙ্ক সব জায়গায় আছে। ঠিক আছে? সো আইবিএ তে দেখবেন এই ব্যাংকের, আমি আপনাদের যা করাই দেখবেন যে আইবিএ তে, মানে আপনি যখন ম্যাথ করতে যাবেন, আইবিএ অ্যাডমিশন এইগুলাই। হ্যাঁ, জি আর কি, জি ম্যাথ করতে যাবেন যে এইগুলাই, এই ম্যাথ গুলাই ঘুরে ফিরে। ঠিক আছে? সো হচ্ছে একজন লেখছে এভাবে হলে কি ফুল মার্কস পাবো? এ কি ধরনের কথা বলে বুঝলাম না। ফুল মার্কস পাবেন না কেন? হ্যাঁ, এটা কি স্কুলে পড়েন, 9-10 এ পড়েন যে আমার কাছে প্রাইভেট পড়াস না, তোর অঙ্ক কাটা, তুই ফেল? হ্যাঁ, আপনার খাতা দেখবে বিশ্ববিদ্যালয়ের টিচার। হ্যাঁ, হাই স্কুলের টিচারও দেখবেন না, কলেজের টিচারও দেখবেন না, আপনার খাতা দেখবে বিশ্ববিদ্যালয়ের টিচার। ঠিক আছে? হ্যাঁ, দেখবে আপনার অঙ্ক উত্তর ঠিক আছে না আগে, তারপরে দেখবে এখানে নিয়মের জন্য আপনারা কখনো অঙ্ক কাটবে না। হ্যাঁ, কারণ ওই স্যার প্রাইভেট পড়ায় না, যে আপনার কাছে, আপনি তার কাছে না পড়লে আপনার অঙ্ক কেটে দেবে আর কি। হ্যাঁ, আচ্ছা, অঙ্ক কি বুঝতেছেন নাকি? একটু কমেন্ট করেন দেখি। এগুলা প্রত্যেকটা কিন্তু রিটেন পরীক্ষায় আসা ম্যাথ। আমি নিউ ব্যাংক স্টুডেন্ট, আমি আইবিএ এর এক্সামও দিব। ও আচ্ছা, তাহলে খুবই ভালো, নিউ বেস ব্যাংকের স্টুডেন্ট। হ্যাঁ, আপনি আমাদের পেইড বেসের সব ক্লাসগুলো করেন, দেখবেন যে আপনার আইবিএ প্রস্তুতি হয়ে গেছে, আপনার আলাদা পড়া লাগবে না। ঠিক আছে? আপনার আলাদা না পড়লেও হবে আর কি। আপনি কোশ্চেন সলভ করতে গেলেই দেখবেন একই। হ্যাঁ, মানে মনে হলো আঁকি, এই দিয়ে আমি সব করে চলে এসেছি। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা অঙ্ক দেখেন।
এই অঙ্কটা একাধিকবার আসছে। কে যেন বলছিল যে ব্যাংকের ম্যাথ রিপিট হয় কিনা, এই অঙ্কটা একাধিকবার আসছে, একাধিক পরীক্ষায় একাধিক ব্যাংকে আসছে। দেখেন, the sum of three numbers, the sum of three numbers in arithmetic, arithmetic progression, arithmetic progression, হ্যাঁ, ক্রমিক সংখ্যা, arithmetic progression মানে ক্রমিক সংখ্যা, সমান্তর ধারা, হ্যাঁ, is 30, আচ্ছা, and the sum of their squares, এই অঙ্কটা একাধিকবার রিটার্নে আসছে, হ্যাঁ, রিটার্নে একাধিকবার আসছে, আবার বলে দিলাম, squares is 318, হ্যাঁ, find the numbers, আচ্ছা, এখানে বলছে the sum of three numbers in arithmetic progression is 30, এখানে বলছে পরপর অর্থাৎ সমান্তর ধারাভুক্ত তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 30, তিনটা সংখ্যার যোগফল কত? 30। এখানে আপনি ধরে নিতে পারেন তিনটা সংখ্যা, একটা হচ্ছে x, আরেকটা হচ্ছে y, আরেকটা হচ্ছে z সমান সমান 30। তাহলে x, y, z তিনটা জিনিস যদি থাকে তাহলে আপনার তিনটা মান বের করা লাগবে, ঠিক আছে? তাহলে সমান্তর ধারা বা হচ্ছে এই টাইপের অঙ্কগুলা কি থাকে, তাদের পার্থক্যগুলা সমান থাকে, হ্যাঁ, যেমন ধরেন 2, 4, 6, 8, পার্থক্য কত? 2, 2, 2। তাহলে আমরা এই তিনটা মান আমাদের বের করার দরকার নাই, হ্যাঁ, আমরা খুব সিম্পল ধরবো, হ্যাঁ, আমরা ধরে নেই লেট, ধরেন আমরা যদি মাঝখানের যে টার্ম আছে, ধরেন তিনটা না, এরকম তিনটা হচ্ছে সংখ্যা আছে, আমরা মাঝখানেটাকে যদি এ ধরি, তাহলে তার পরেরটা কত হবে? a প্লাস ডি। ডি মানে কি? সাধারণ অন্তর আমরা পড়ছি না সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর হচ্ছে ডি, হ্যাঁ, তাহলে তার আগেরটা কত হবে? a মাইনাস ডি। দেখেন ঠিক আছে কিনা? প্রথমে ধরবে মাঝখানেরটা, পরেরটার সাথে হবে a প্লাস ডি, এটার আগেরটা হবে a মাইনাস ডি, হ্যাঁ, a মাইনাস ডি, ঠিক আছে, a মাইনাস ডি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি একটু ধরি, দেখেন, আচ্ছা একটু ধরি, হ্যাঁ, ধরি মিডল মিডল নাম্বার, আমরা কিন্তু মাঝেরটা শেষেরটা ধরতেছি না, প্রথমটা ধরতেছি না, ধরতেছি মিডল নাম্বার হচ্ছে a, আর তাদের যে ডিফারেন্স, একটার সাথে আরেকটা পদের যে ডিফারেন্স, কমন ডিফারেন্স, সাধারণ পার্থক্য আর কি, হ্যাঁ, তাদের যে ডিফারেন্স, কমন ডিফারেন্স কেন? সাধারণ পার্থক্য। এই যে দেখেন কত? 2, এটাকে আমরা ডি বলি না সমান্তর ধারার অঙ্কে, এটাকে প্রথম সংখ্যা কে বলি, হ্যাঁ, আচ্ছা, এখানে অবশ্য প্রথম সংখ্যা না, জাস্ট আমরা বলতে চাচ্ছি যে সাধারণ অন্তরকে আমরা ডি ধরে নিলাম, 2, 2, 2, 2, 2, তাহলে সাধারণ অন্তর ডি। তাহলে আমরা লিখতে পারি না এইভাবে, এই যে, তাহলে মিডল সংখ্যাটা হচ্ছে a, তাহলে এই মিডলের পরের যে সংখ্যাটা হবে সেটা হবে কত? a প্লাস ডি, আর মিডলের আগের যে সংখ্যাটা হবে সেটা হবে কত? a মাইনাস ডি। দেখেন ঠিক আছে কিনা? এটা হচ্ছে a, হ্যাঁ, ধরেন আমি একটা এক্সাম্পল দেই, ধরেন এটার মান 10, তাহলে এটা হবে কত? এই ধরেন এটার মান 10, এটা হবে তাহলে 12, ধরেন এটা হবে কত? 8। দেখেন সমান্তর ধারা, তাহলে মাঝখানেটা যদি আমরা ধরি, পরেরটা ওটার সাথে যোগ হবে আর এটা থেকে বিয়োগ হবে। ধরেন ডি এর মান যদি 2 ধরি, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, তাহলে ডি এর মান 2, তাহলে এর মান 10 হলে পরেরটা হবে 12, তার আগেরটা হবে কত? 8। ঠিক একই ভাবে এটা a, এটা a প্লাস ডি, আর এটা c মাইনাস ডি। ক্লিয়ার?
তিনটা ইয়া পাইলাম। আচ্ছা, তাহলে এই তিনটার যোগফল কত? তিনটার যোগফল হচ্ছে কত? তিনটার যোগফল বলছে কত? 30। তাহলে এই যে দেখেন, এই যে আমি অঙ্ক করবো, এটা হচ্ছে মিডল, এটা প্রথম, এটা লাস্টেরটা। তাহলে এই তিনটার যোগফল হচ্ছে কত? 30। এই তিনটার যোগফল কত? 30। আমি বলি নাই, প্রশ্নের মধ্যে বলা আছে। ঠিক আছে, এটাকে আমি মিডল ধরছি, এটা মিডল ধরছি, মিডলের পরটা হবে এটার সাথে ডি যোগ, এটা থেকে ডি বিয়োগ। এটা কাটাকাটি করেন, এটার সাথে এটা কাটা যায়। তাহলে এ তাহলে 3a ইকুয়াল টু 30 বা a ইকুয়াল টু 3 দেয়া যদি কাটেন 10। তাহলে এর মান বের হয়ে গেছে। এর মান কত? 10। এর মান 10। তাহলে অতএব মিডল mi ডাবল, আচ্ছা এর মান যদি 10 হয় তাহলে এই নাম্বারগুলো কত কত হবে? অতএব নাম্বারস গুলো কত হবে? এই যে 10 মাইনাস ডি একটা নাম্বার, আর একটা হবে 10, আর একটা হবে 10 প্লাস ডি। দেখেন ঠিক আছে কিনা? একটা ধরছিলাম, মিডলটাকে ধরছিলাম 10, এই পাশেটা ধরছিলাম 10 প্লাস ডি, এই পাশেটা ধরছিলাম 10 মাইনাস ডি। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আরেকটা শর্ত আছে। কি শর্ত? এই যে সাম অফ দেয়ার স্কয়ার ইজ 318। এখন তাদের স্কয়ার করতে হবে। স্কয়ার করলে কত হবে? সাম অফ দেয়ার স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 318। তাহলে আমরা লিখি, অতএব এগেইন এইটা এই সংখ্যাটার স্কয়ার করলে কত হবে? 10 মাইনাস ডি। 10 মাইনাস ডি। আবার বলি, এই অঙ্কটা একাধিকবার অনেকবার পরীক্ষাতে আসছে, সো হচ্ছে এই জন্য আপনাকে শিখতে হবে, কারণ এটা রিপিট হচ্ছে বহুত পারবে। এই যে স্কয়ার যোগ এটার স্কয়ার হচ্ছে কত? 10 স্কয়ার। এটার স্কয়ার কত? 10 প্লাস ডি হোল স্কয়ার ইকুয়াল টু কত? 318। এটাকে 318 কে আমি বলছি? আমি বলি নাই, দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তাহলে এই যে এটা প্রথমটা স্কয়ার, মাঝখানে টি স্কয়ার, আগে টি স্কয়ার, পরে টি স্কয়ার সমান হচ্ছে 318। এখন দেখেন, এখান থেকে হচ্ছে আপনি ডি এর মান বের করলে অঙ্ক শেষ হয়ে যাবে। দেখেন এখানে সংখ্যা সংখ্যা সংখ্যা, ডি নাই, ডি ডি, সব শুধু ডিটা দরকার। ডিটা হইলে অঙ্ক শেষ। তাহলে দেখেন, আমরা যেখানে সূত্র ভাঙি, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2 a b প্লাস ডি বি স্কয়ার। ঠিক আছে? এই যে এতটুকু সূত্র ভেঙে এতটুকু পর্যন্ত হয়েছে। এরপর আছে কত? 10 স্কয়ার। কি আছে? 10 স্কয়ার। আচ্ছা, 10 স্কয়ারের মান কত? 100। ভেঙে দিলাম 10 স্কয়ারকে। এবার এখানে আবার একটা সূত্র, a প্লাস বি হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার প্লাস 2a b প্লাস বি স্কয়ার সমান 318। ঠিক আছে কিনা দেখেন? এই যে এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র, মাঝখানে এই যে একটা 10 স্কয়ার ছিল সেটাকে আমি 100 লিখছি, আর এখান থেকে এই পর্যন্ত আরেকটা সূত্র। এটা ভাঙা এটা হচ্ছে, আচ্ছা এক কাজ করি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই 10 স্কয়ারকে 10 স্কয়ারই রাখি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটারে ভাঙাইয়া এটা, এই যে 10 স্কয়ার, এই যে 10 স্কয়ার, আর এটাকে ভাঙাইয়া এতটুকু হচ্ছে সমান সমান 318। ক্লিয়ার? এখন কাটাকাটি দেখেন, মাইনাস 2 ইন্টু 10 ইন্টু ডি, হ্যাঁ মাইনাস আছে, এটা এখানে আছে প্লাস 2 ইন্টু 10 ইন্টু ডি। তাহলে এটার সাথে এই যে এই অংশটা কাটা যায়, কাটা গেল। হ্যাঁ, কাটা গেল। ঠিক আছে, গেছে তো গেছে, কাটা, ওটা নিয়ে আর আমার কাজ নাই। এখন এখানে আছে একটা 10 স্কয়ার, 10 স্কয়ার মানে 100। এখানে আছে একটা 10 স্কয়ার, 10 স্কয়ার মানে 100। তাহলে 100 আর এখানে 100 কত হয়? 200। এখানে আছে একটা 10 স্কয়ার, 300। কয়টা 10 স্কয়ার হচ্ছে? 300। তাহলে খেয়াল করেন। আচ্ছা আচ্ছা 300। আচ্ছা তাহলে ধরেন এখানে 300। আচ্ছা এখানে আছে একটা ডি স্কয়ার,
এখানে আছে একটা ডি স্কোয়ার, তাহলে কয়টা ডি স্কোয়ার? দুইটা ডি স্কোয়ার ইকুয়াল টু 318। দেখেন অঙ্ক কিন্তু শেষ, শুধু ডি এর মানটা বের করলে অঙ্ক শেষ। তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু কত? 318 থেকে যদি 300 বিয়োগ দেয়, এটা ওই পাশে গেলে বিয়োগ হবে, তাহলে থাকবো কত? শুধু 18, শুধু 18। তাহলে ডি সমান কত হবে? ডি সমান, ও সরি, 2d স্কোয়ার, বলি একটা করি আর একটা, 2d স্কোয়ার, 2d স্কোয়ার। আচ্ছা, তাহলে 2d স্কোয়ার সমান কত? 18। এই 2 দিয়া কাটলো কত? 9। তাহলে d স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে d ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3, d এর মান প্লাস মাইনাস 3। আচ্ছা, এইখানে এই পর্যন্ত একটু তুলবেন, এই পর্যন্ত একটু তুলবেন। এখন ডি এর মান প্লাস 3 নিলে উত্তর হবে, ডি এর মান মাইনাস 3 নিলে উত্তর হবে, ডি এর মান প্লাস 3 নিলে উত্তর হবে, আবার ডি এর মান মাইনাস 3 নিলে উত্তর হবে, দুইটাই নিলে উত্তর হবে। ঠিক আছে? সো আমি দুইটাই নিয়ে দেখাই দিতেছি আপনাদেরকে। মানে আপনি চাইলেই এখানে ডি এর মান প্লাস 3 নিতে পারবেন না, আপনি চাইলেই এখানে মাইনাস 3 নিতে পারবেন না। তাহলে দেখেন ডি ইকুয়াল টু 3। আচ্ছা, এখন দেখেন, এখন এই অংশটা দেখেন, ডি ইকুয়াল টু প্লাস 3 হলে, ও সরি, when d equal to 3, মানে d এর মানটা যখন আমরা প্লাস 3 নিব, তখন কি হবে? then numbers are, d এর মান আমরা প্লাস 3 বসাবো। দেখেন নাম্বারগুলো কত কত ছিল। প্রথম নাম্বার, আচ্ছা প্রথমটা ছিল কত? a মাইনাস d। খেয়াল করেন প্রথম সংখ্যা কত? a মাইনাস d। এর মান তো একটাই, মানে কত? 10। আচ্ছা, একসাথে করে ফেলি, আপনারা এখন সবাই মাস্টার্স পাস, একটু বলি। দেখেন এর মান কত? 10 মাইনাস ডি, তাহলে কত হবে? 7। আর এখানে এর মান 10, এখানে হবে 13। কখন হচ্ছে? যখন ডি এর মান প্লাস 3 নিছি, তখন সংখ্যাগুলো হচ্ছে 7, 10, 13। ক্লিয়ার? এখন যদি মাইনাস হয়, মাইনাস তো হইতে পারে, তাই না? আচ্ছা, ডি এর মান যেহেতু মানে যখন মাইনাস হবে, এটা একটু সংক্ষেপে করি, হ্যাঁ। আচ্ছা, when d equal to minus 3, d এর মান যখন মাইনাস 3, then d এর মান কত বসাবো? মাইনাস 3। খেয়াল করেন a মাইনাস 3, এর মান কত? 10 মাইনাস মাইনাস 3, তাহলে কত হয়ে যাবে? 13। এর মান 10, মাঝখানেটা ফিক্সড থাকবে। a প্লাস d আছে, তাহলে a এর মান 10 আর d এর মান মাইনাস 3, তাহলে হবে কত? 7। অর্থাৎ আপনি যেভাবেই নেন না কেন, দেখেন d এর মান, খেয়াল করেন d এর মান প্লাস নিলেও যে উত্তর, d এর মান মাইনাস নিলে সেম উত্তর। প্লাস নিলে 7, 10, 13, আর মাইনাস নিলে আসবে 13, 10, 7। ক্লিয়ার? তা আপনার যেহেতু রিটেন পরীক্ষা, আপনি দুটাই দেখাবেন, ঠিক আছে? সো উত্তর এখন আনসার লিখবেন এখানে, হ্যাঁ। আনসার হচ্ছে 7, 10, 13। কারণ আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই, কারণ প্লাস নিলেও যে 3টা আসছে, মাইনাস নিলে একই 3টা আসছে। উত্তর হচ্ছে 7, 10, 13। এবার তুলবেন। সাম অফ দেয়ার স্কয়ার মানে তাদের বর্গের যোগফল, হ্যাঁ, এই যে বর্গের যোগফল দিতে বললাম, এই যে এটার বর্গ, এটার বর্গ, এটার বর্গের যোগফল 318। আমি এই অংশটা গোল করে দিছি যাতে আপনি বুঝতে পারেন, হ্যাঁ, যে আপনি দুইটা মানে নিতে পারবেন চাইলে।
ওকে ডান। এই কে কয়টা শেয়ার করছেন বলেন দেখি, শেয়ার দেখি নাই। হ্যাঁ, আমি মনে হয় নিজে 15-20টা করছে আমি নিজে, বাকিগুলো আপনারা কি করেন না শেয়ার। শেয়ার না করলে কিন্তু আমার এই ক্লাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমার পেইড ব্যাচ হয়ে গেছে, আমার এখন ক্লাস না নিলেও হবে। হ্যাঁ, আগামী 2 মাস। আপনাদের রেসপন্স যদি এত খারাপ হয় তাহলে কিন্তু ক্লাস বন্ধ। হ্যাঁ, ঠিক আছে। মানে এতজন মানুষ ক্লাস করতেছেন, 100 শেয়ারও হইতেছে না। ঘুষ খাবেন ঘুষ? এই আপনারা ঘুষ খান? একজনে দেখি বই গিফট দেয় আর ধুমায়া সব শেয়ার করেন, এক একজনে দেখি যে ফার্স্ট হচ্ছে সে 200 শেয়ার করছে একাই। হ্যাঁ, এই ঘুষ খান মানে আপনি তো চাকরি হইলে ঘুষ খাবেন। বই লোভ দেখাইছে, বই দেয় শীট দেয়। হ্যাঁ, বই দেয় শীট দেয় আর দেখি এক একজনে 200-300 বার শেয়ার করছে এক একজনে। তার মানে কি আপনি ঘুষ খাইলেন? হ্যাঁ, চাকরি হলে তো ঘুষ খাইয়া ভরে ফেলবেন। চাকরি হইলে ঘুষ খাবেন আপনি, কারণ এখনই আপনি ঘুষ খাওয়া শুরু করে দিচ্ছেন অলরেডি। হুম, না আপনারা শেয়ার করেন না। আচ্ছা, ক্লাস আজকে এখানে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকেন। ঠিক আছে, আপনাদের রেসপন্স খুব খারাপ। ক্লাস আজকে এখানে শেষ। আমি আপনাদের ঘুষ দেওয়া এবং নেওয়া দুটাই হচ্ছে সমান অপরাধ। আপনাদের আমি লোভ দেখাবো না, বই দিব, এই দিব, হ্যাঁ দেবো, মানে ঘুষ দেওয়া আর কি। আর আপনি ঘুষ নিতেছেন মানে ওইটা অপরাধ। ঘুষ দেওয়া নেওয়া দুইটা অপরাধ। ঠিক আছে, আপনাদের রেসপন্স ভালো না। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত। এরপর যদি আমার মন আমার ভালো হয় আবার হয়তো আমি ক্লাস নেবো আর কি। সবাই ভালো থাকেন। আপনারা ফ্রির মর্যাদা বুঝেন না, এটা হচ্ছে কথা আর কি, বুঝছেন। মানে এই ক্লাস নিলে আমার কোনো লাভ নাই, বাট আপনার লাভ আছে। কারণ হচ্ছে এভাবে আপনাকে কোশ্চেন কোনো কেউ আপনাকে সলভ করাবে না ধরে ধরে। আমি এত মানে সারাদিন হচ্ছে এত ব্যস্ততার পরে আপনারা হচ্ছে ক্লাস করাবো আর আপনি হচ্ছে এরকম বসে থাকবেন। হ্যাঁ, এরকম হলে এত টাকা পড়ে নাই আমার। ঠিক আছে, এত টাকা পড়ে নাই আপনার ফ্রি ক্লাস দেবো আর কি। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকেন। হ্যাঁ, সবার জন্য শুভকামনা থাকলো। নিজে নিজে অঙ্ক করে নেবেন। ক্লাস করতে হলে পার্টিসিপেট করতে হবে। আপনাদের রেসপন্স নাই, ক্লাস আর নিব না, বন্ধ। আসসালামু আলাইকুম।